স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। এই সকলের মুখে এখন বিস্ময় ও উদ্বেগের কাজ করছে। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। একদিনের মধ্যে এইভাবে কারা আর কী কারণে এমনটা করেছে বোধগম্য হচ্ছে না। এদিকে মেহনুর আর নেহান মারুয়া একে অপরের দিকে চেয়ে আছে এক ভ্রু উঁচু করে। তাদের চোখে তখন এক চাপা জিজ্ঞাসা, যেন তারা নীরবে কোনো সংকেত বিনিময় করছে। অন্যদিকে ফারহান আর ফারিস স্বাভাবিকভাবে খাচ্ছে। তখনই ফারহান চোখ তুলে ফারিসের দিকে তাকালো। ফারিসও তার দিকে তাকালো। ফারহান ঠোঁট টেনে বাঁকা হাসি দিল, যে হাসিতে লুকিয়ে আছে যেন কোনো গোপন রহস্য। ফারিসের ঠোঁটেও হাসির রেখা ফুটে উঠল, এক রহস্যময় হাসি। সেই হাসিতে কোনো উত্তর নেই, আছে শুধু এক গভীর নিশ্চুপ অঙ্গীকার। ফ্ল্যাশব্যাক দৃশ্য কাল রাত। সকলের অগোচরে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে গেছে মেহনুর। শুধু নিহান আর মারুয়া জানতো এই কথা, তাই বাকিদের জানিয়েছে মেহনুর নিজের রুমে শুয়ে আছে, কারণ তার মাথা ব্যথা। মেহনুর নিজেকে সম্পূর্ণ কালো পোশাকে মুড়িয়ে নিয়েছে, কালো জ্যাকেট সাথে কালো প্যান্ট, মাথায় কালো ওড়না দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছে, চোখে কালো চশমা। তার গাড়ি ড্রাইভ করে সে একটি পুরনো জঙ্গলের ভেতরে ভাঙা বাড়ির কাছে এসে থামালো। অ্যাড্রেস ট্রেস করেই মূলত এখানে এসেছে সে। জঙ্গলের ভেতরে পুরনো ভাঙা বাড়ি। বাড়িটি যেন সময়ের হাতে পরিত্যক্ত এক সাক্ষী। এটি এক ঘন জঙ্গলের গভীরে অবস্থিত। চারপাশ জুড়ে গাছ ছমছমে এক জনমানবহীন পরিবেশ। চারিদিকে বিশাল বিশাল গাছপালা এমনভাবে ঘিরে রেখেছে যে দিনের আলোতেও জায়গাটি ম্লান দেখায়। রাতের আধারে জঙ্গলটি আরও ভয়ঙ্কর, যেখানে কেবল ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ শোনা যায়। স্যাঁতসেঁতে মাটির গন্ধ আর ঝোপঝাড়ের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দে এক চাপা আতঙ্ক বিরাজ করছে। বাড়িটি বহু বছরের পুরনো। ইট সুরকি খসে পড়েছে জায়গায় জায়গায়, ছাদ ফুটো আর জানলার কাজ সব ভাঙা। লতানো গাছ আর আগাছা বাড়িটির দেয়াল ও কাঠামোকে ক্রাশ করেছে। আশেপাশে কোনো আলোর চিহ্ন নেই, শুধুমাত্র মেহনুরের গাড়ির হেডলাইট সেই গাঢ় অন্ধকারে এক ফালি আলো ফেলেছে, যা ভেতরের রহস্য আরও বাড়িয়ে তুলছে। প্রতিটি কোণায় যেন ভয় আর নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। মনে হচ্ছে এই বাড়ির প্রতিটি ফাটলে লুকিয়ে আছে কোনো গোপন ইতিহাস। মেহনুর গান হাতে চেপে ধরে সতর্কতার সহিত বাড়িটির ভেতরে প্রবেশ করছে। চারিদিকে চোখ কান খোলা রেখে নজর রাখছে, যাতে বিপদের আভাস আগাম পায়। মেহনুর কান তাক করে সামনে এগোতেই তার কানে কারো তীব্র চিৎকার আর কারো উচ্চ উন্মাদীয় হাসি ভেসে আসছে। সেই সাথে জোরে কোনো কিছু কাটার আওয়াজ হচ্ছে। মেহনুর দ্রুত পায়ে গিয়ে দরজায় পা দিয়ে লাথি দিতেই ভাঙা নরবরের দরজাটি ভেঙে নিচে পড়ল। মেহনুর গান তাক করে ভেতরে ঢুকতেই দেখতে পেল তিনটি কালো অবয়ব। তাদের হাতে চাপাতিগুলো ফেলে পেছনের ভাঙা জানলা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেল। মেহনুর দৌড়ে গিয়ে ধরতে চেয়েও পারেনি, কারণ ততক্ষণে অবয়বগুলো অন্ধকারে বিলীন হয়ে গেছে। এদিকে মেহনুর পিছন ফিরে মেঝেতে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ল। যাদের খোঁজে সেখানে এসেছে তারাই এখানে লাশ হয়ে তাদের নৃশংস বিকৃত দেহে পড়ে আছে মাটির উপর টুকরো অবস্থায়। এ যেন এক রক্তের আলপনা, যেখানে মৃত্যুর নীরবতা আর হিংস্রতার স্বাক্ষর মিলেমিশে একাকার। ঘরের ভেতরের ম্লান আলোয় সেই দৃশ্য আরও রহস্যময়ী। প্রতিটি টুকরোয় যেন আঁকা আছে অন্ধকারের করুণ কাব্য। এই লোকগুলোই তারা, যারা মেহনুরদের ওপর হামলা করেছিল। মেহনুর তাদের গাড়ির নাম্বার ট্রেস করেছিল, এবং ট্রেস করার কারণ হলো মেহনুর ফারিসের অগোচরে গাড়ি থেকে বের হয়ে ওই কালো মাইক্রোটিতে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল এবং লাস্ট লোকেশন এই জায়গাটাই দেখিয়েছে। এইসব ভাবনার মাঝে হঠাৎ মেহনুরের পায়ের কাছে জানলা দিয়ে একটি মোচড়ানো কাগজ এসে পড়ল। মেহনুর গানটা পেছনে গুজে কাগজের কোলাটি হাতে নিল। সেখানে মোটা অক্ষরে লেখা। মেহনুরের চোখ বড় বড় হয়ে গেল এই চিরকুটটি দেখে। এই লোকগুলো কারা, আর তার পরিচয় এরা জানলো কিভাবে? মেহনুরের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে দাঁতে দাঁত পিষে কাগজটি মুচড়িয়ে জ্যাকেটের ভেতর রাখল। তখনই কর্নারে কিছু একটা পড়ে থাকতে দেখল। শশব্যস্ত হয়ে তার কোচকানো ভ্রুচূড়া আরও কোচকালো। মেঝেতে পড়ে থাকা বস্তুটি হাতে নিয়ে ভালো করে দেখতেই কপালের ভাঁজ সরে গিয়ে বাঁকা হাসি ফুটে উঠল। মেহনুর এটি পকেটে রেখে বাঁকা হেসে চাপাতিগুলো তুলে হাতে নিল। গভীর রাতে সেই ভাঙা বাড়ির বিভৎসতার মাঝে মেহনুর যখন কালো পোশাক আর হাতে চাপাতি নিয়ে বের হলো, তখন সে যেন শুধু একজন নারী নয়, সে এক রহস্যময় ছায়া, যে অন্ধকারকে বশ করতে জানে। তার নীরব পদক্ষেপ যেন প্রতিশোধের পদধ্বনি।
মেহনুর চাপাতিগুলো একটি বড় কাপড়ে মুড়িয়ে গাড়ির ডিকি তুলে নিল। ডিকি লাগিয়ে পেছনে ঘুরতেই দেখলো কয়েকটি মাতাল গাঁজাখোর ছেলে তার দিকে লোভাতুর দৃষ্টিতে চেয়ে এগিয়ে আসছে। তা দেখে মেহনুর খেয়াল করলো তার ওড়না মুখ থেকে সরে গেছে, যার দরুন সে একজন মেয়ে তা ভালো করেই বোঝা যাচ্ছে। ছেলেগুলোকে দেখে মেহনুর ঠোঁটে বাঁকা হাসি দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। অসভ্য ভাষায় কথা বলতে বলতে তারা দুলতে দুলতে এগিয়ে আসতে নিল। তাদের মধ্যে একজন বলল, আরে মালটা তো হেব্বি, জঙ্গলের মধ্যে একলা পড়ি, আয় আজ রাতটা জমিয়ে দিবি। আরেকজন অশালীনভাবে হেসে বলল, কালো পোশাকে ভেতরে কি রূপ লুকিয়ে আছে রে বাবা, ধর ওরে, আজ ওর সব রং ছিনিয়ে নেব। কিন্তু যেই না তারা মেহনুরের দিকে পা বাড়াতে যাবে, হঠাৎ থমকে গেল। তারা মেহনুরের পেছনে তিনটি কালো ছায়ার অবয়ব দেখতে পেল। অবয়বগুলো যেন স্থির, কিন্তু তাদের উপস্থিতি এতটাই ভয়ঙ্কর যে মাতালদের ভয়ে গলা শুকিয়ে আত্মা পেরিয়ে যাওয়ার উপক্রম। কিছু না বলে এই লোকগুলো যেভাবে এসেছিল সেভাবেই উল্টো ঘুরে দিল দৌড়। যে যার প্রাণ বাঁচাতে পারলেই হলো। মেহনুর মাত্রই নিজের কান বের করতে হাত দিয়েছিল, সাথে সাথে তাদের এইভাবে দৌড় দেখে কপালে ভাঁজ পড়ল। চকিত হয়ে পেছন ঘুরে তাকিয়ে কিছু দেখতে পেল না। দ্রুত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে উঠে বসল। মেহনুর চাপাতিগুলো লুকিয়ে প্রমাণ সরিয়ে নিবে এই ভেবে ওগুলো নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করল। মেহনুরের গাড়ি দৃষ্টিগোচর হতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো মাহির, ফারহান আর ফারিস। তখনই আরেকটি বাইক এসে থামলো তাদের সামনে। গাড়ি থেকে বেরিয়ে এলো নোমান, তার পিছু পিছু গার্ডের গাড়িও এসে থামল। গার্ডরা আসতেই ফারিস তাদের চোখের ইশারা করতেই গার্ডগুলো ভেতরে চলে গেল। তারা জানে তাদের কি করতে হবে। ফারিসদের কাছে নোমান এসে দাঁড়াতেই ফারিস তার কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলল, ওকে কেন অ্যাড্রেস দিয়েছিস? নোমান হেসে কলার সরাতে সরাতে বলল, ভাই এটা আমি নই, মাওয়া টাক করেছে। ফারিস কলার ছেড়ে দিল। ফারহান বলল, রাত গভীর হয়েছে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। ফারিসও সম্মতি দিল যাওয়ার। গার্ডদের বুঝিয়ে দিল কোথায় ফেলতে হবে লাশগুলো। বলেই আড়ালে রাখা তাদের বাইকগুলো নিয়ে মুহূর্তে ধুলো উড়িয়ে এই স্থান ত্যাগ করলো চারজন। হ্যাঁ, ফারিস তখন মেসেজ করে তা ফারহানকে দিয়েছিল। ফারহান সাথে সাথে গাড়ির পিছু মানুষ লাগিয়েছিল, আর এই অ্যাড্রেস ট্রেস করে তারা এসে সে লোকগুলোকে পায়। তারা তাস আর জোয়ার খেলায় মত্ত ছিল। এরা ভাড়া করা গুন্ডা। তাদের কত বড় সাহস, তারা ফারিসের কলিজায় হাত দিয়েছে। কে পাঠিয়েছে এটা তাদের জানতেই হতো। ফারিস ফারহানরা অ্যাটাক করলো এই লোকগুলোকে। লোকগুলো কিছু বোঝার আগেই ফারহান, মাহির, ফারিস লোকগুলোকে কাবু করে নিল। ভেতরের স্যাঁতস্যাঁতে মেঝের ওপর পড়ে আছে সেই ভাড়াটে গুন্ডাগুলো। তাদের শরীরের প্রতিটি জয়েন্টে অসহ্য যন্ত্রণা আর চোখে চরম আতঙ্ক। তাদের সামনে দাঁড়ানো তিন ভাই ফারিস, ফারহান আর মাহির। তারা যেন প্রতিহিংসার জীবন্ত প্রতীপ। ফারিস বোট দিয়ে এক গুন্ডার বুকের পাঁজর লক্ষ্য করে এমন জোরে আঘাত করলো যে লোকটার দম প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড়। সে রক্তবমি করতে করতে মাটিতে ছটফট করছে। ফারিসের কণ্ঠস্বর যেন শয়তানের ফিসফিসানি, প্রতিটি শব্দ তীক্ষ্ণ ও শীতল কণ্ঠে বলল, তোদের কি মনে হয়েছিল তোরা এই শহরে আমার সম্পত্তি ছুঁয়ে বেঁচে ফিরবি? তোরা আমার পাখিকে মারতে এসেছিলি। তাদের হয়তো জানা নেই আমার রানী অবধি যেতে হলে আগে রাজার সাথে মোকাবেলা করতে হবে। এই হাতগুলো চালিয়েছিলি না? তোদের এই হাত আজ তোদের দেহ থেকে আলাদা হবে। বলে চাপাতি দিয়ে জ্যান্ত অবস্থায় লোকটির দেহ থেকে আলাদা করে দিল। তার একসাথে লোকটির মাথা শিরোচ্ছেদ করলো। এভাবে পাশে পড়ে থাকা আরও গুন্ডাদের একই অবস্থা করেও ক্ষান্ত হতে পারছে না ফারিস অন্য লোকটার কলার ধরে তুলে দেয়ালে পিষে ধরল। একজন গুন্ডা কাতর কণ্ঠে বলল, প্লিজ প্লিজ ছেড়ে দিলাম, আমরা জানতাম না। ফারিস উচ্চস্বরে হিংস্র হাসি হেসে বলল, জানতে না? এবার দেখ তাহলে মেহেরাজ ফারিসের কলিজায় হাত দেওয়ার কি পরিণতি হয়। ফারহান ততক্ষণে চাপাতি হাতে নিয়েছে। তার চোখে তখন কোনো দ্বিধা নেই, আছে শুধু তীব্র ক্রোধ। সে একটি গুন্ডার হাঁটু বরাবর এক কোপে আঘাত করল। একটা বীভৎস চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। রক্ত ছিটকে পড়ল দেয়ালে। ফারহান প্রতিটি শব্দ দাঁতে চেপে বলল, তোদের মতো ছিচকি দূর না, আমার পরিবারের দিকে হাত বাড়াস? ছ্যা, কি দিনকাল পড়ল রে মাহির, যার জন্য তাদের মতো পচা ইঁদুর মেরে হাত গন্ধ করছি। সাইডে থুতু ফেলে গুন্ডাগুলোর দিকে চেয়ে বলল, ছ্যা, অসভ্য সমাজের কুলাঙ্গার জাতি, ছ্যা।
বলেই হাতে থাকা চাপাতি দিয়ে হিংস্র হায়নার মতো কুপিয়ে তাদের দেহ থেকে হাত পা মাথা আলাদা করে ফেলল। এরপর মাহির যে সাধারণত হাসি ঠাট্টায় মত্ত থাকে, সেও এক বন্য রূপ নিল। সে আর একজন গুন্ডার গলা বরাবর লক্ষ্য করে প্রচণ্ড গতিতে আঘাত করল। লোকটার চিৎকার সেখানেই থেমে গেল, গলা থেকে রক্ত ঝর্ণার মতো বইতে লাগল। নৃশংসতার চরম দৃশ্য। তাদের এই নারকীয় খেলার মাঝেই তখনই তীব্র চিৎকার আর উন্মাদ হাসি কাটা শব্দের মাঝে বাইরের দরজায় লাথি মেরে মেহনুর প্রবেশ করল। কালো পোশাকে আবৃত, হাতে কান দাগ করা মেহনুরকে দেখেই ফারিস, ফারহান আর মাহির এই তিনজনের চেহারা মুহূর্তে পাল্টে গেল। তাদের চোখ বিস্ফারিত হলো। তারা নিশ্চিত ছিল মেহনুর এখনও ঘরে ঘুমিয়ে। মেহনুরকে দেখে চাপাতি হাতে থাকা কালো অবয়বগুলোর ফারহানদের যেন সম্বিত ফিরল। তাদের শিকার শেষ হয়েছে, কিন্তু মেহনুর এভাবে তাদের আসল রূপ দেখে ফেলুক এটা তারা চায়নি। এক মুহূর্তও দেরি না করে তারা দ্রুত শরীর ঘুরিয়ে নিল। মেহনুর গান ত্যাগ করার আগেই তারা তিনজন মেঝের উপর বিকৃত হয়ে পড়ে থাকা লাশগুলোর মাঝখান দিয়ে মুহূর্তের মধ্যে পেছনে থাকা ভাঙা জানলা দিয়ে লাফ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তাদের চলে যাওয়ার গতি ছিল বিদ্যুতের চেয়েও দ্রুত। মেহনুর ভেতরে প্রবেশ করেই দেখল মেঝেতে বীভৎসভাবে পড়ে থাকা সেই লাশগুলো, কিন্তু তিনটে কালো অবয়ব যে মাত্রই জানলা দিয়ে পালালো, সেই বোধটা তাকে মুহূর্তের জন্য স্থবির করে দিল। সে জানত তারা এখনও বেশি দূর যেতে পারেনি। বর্তমান সময় তখন রাত 1টা। বাইরে চলছে শীতের রুক্ষ রাতের কনকনে ঠান্ডা। এই গভীর রাতে যেখানে সাধারণত নীরবতা বিরাজ করে, সেখানে আজ শহর থেকে খানিক দূরে একটি বিশাল এলাকায় উত্তেজনা আর উদ্দামতা ভর করেছে। শহরের এক প্রান্তে 300 ফিটে বিরাট জায়গা জুড়ে আয়োজন করা হয়েছে এক বিরাট বাইক রেসের। এই রেসটি পরিচিত বার্সোনা বাইক রেস নামে, যা প্রতি 3 বছরে একবার অনুষ্ঠিত হয় এবং এর জন্য উন্মাদনা থাকে তুঙ্গে। এটি কোনো সাধারণ রেস নয়, এটি রাতের শহরের এক গোপন অ্যাডভেঞ্চার। শীতের কুয়াশা আর রাতের অন্ধকারকে চিরে সারি সারি গাড়ির হেডলাইট জ্বালানো হয়েছে, যা পুরো ট্র্যাকটিকে আলোকিত করে রেখেছে। চারপাশে ভিড় করেছে কয়েক হাজার উৎসাহী মানুষ। তাদের উল্লাস আর চিৎকারে রাতের স্তব্ধতা ভেঙে খান খান দর্শক গ্যালারি নয়, বরং রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে তরুণ তরুণীর দল। তাদের চোখে ঘুম নেই, আছে কেবল উত্তেজনা। কেউ হাতে পানীয়ের গ্লাস ধরে চেয়ার করছে, কারো ঠোঁটে ঝুলছে ভ্যাব্বা সিগারেট, কেউ বা মত্ত গভীর ধূমপানে। চারিদিকে উদ্দাম হাসি, উচ্চ শব্দে গান আর হল্লোড়। এই রাত যেন তাদের কাছে সমস্ত বাঁধন ভাঙার রাত। ট্র্যাকের একপাশে স্থাপিত বিশাল মাইকে ঘোষক ঘন ঘন চিৎকার করে প্রতিযোগীদের নাম ঘোষণা করছে। পরযোগী, প্রতিযোগী, দ্য ডার্ক হর্স, অথবা এইমাত্র ট্র্যাকে প্রবেশ করছেন দ্য ফিনিক্স, আদ্রিয়ান। এমন ঘোষণাগুলো শোনার সাথে সাথে দর্শকদের উত্তেজনা বাঁধ ভেঙে যাচ্ছে। বাইক ও গতি ট্র্যাকের এক প্রান্তে একের পর এক শক্তিশালী বাইক এসে দাঁড়াচ্ছে। তাদের ইঞ্জিনের গম্ভীর আওয়াজ যেন বাতাসের কাছে। বাইকাররা পুরোপুরি চামড়ার পোশাকে ঢাকা, তাদের মুখোশের আড়ালে কেবলই গতির নেশা। এটি কেবল প্রতিযোগিতা নয়, রাতের শহরের বুকে অ্যাড্রেনালিনরা বিপদকে আলিঙ্গন করার এক খেলা। তখনই ডান দিক থেকে একটি লাল কালো মিছিল বাইক তীব্র বেগে কর্কশ আওয়াজ তুলে এগিয়ে আসছে। ঠিক একই মুহূর্তে আরেকটি কালো বাইকও ধেয়ে আসছে। মুখোমুখি দুটো বাইক একই সঙ্গে ট্র্যাকে এসে দাঁড়ালো। বাইক দুটি থামতে মাইকে ঘোষণা শোনা গেল তাদের স্বাগতম জানিয়ে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দীর্ঘ প্রতীক্ষার অবসান। ট্র্যাকে প্রবেশ করছেন কিংবদন্তি প্রতিযোগিতারা ডুকাটি পেনিকেল ভার্সন 4R। এ আসছেন আমাদের সবার প্রিয় দ্য কিং অফ ডার্কনেস, এসপি। ঘোষণা শেষ হতেই মুহূর্তের জন্য পুরো জনতা স্তব্ধ, যেন তারা ভুল শুনছে। তাদের কানে অবিশ্বাস। এত বছর পর এই নামটি। মাইকে আবার ঘোষকের গমগমে কণ্ঠস্বর, যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না। এবং অপর প্রান্তে কালো এপ্রিলিয়া RS ভার্সন 4A, আমাদের সবার অলিখিত রাজা দ্য সাইলেন্ট ট্রেসার FK। এই দুটি নাম উচ্চারিত হতেই চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন হাজার হাজার মানুষ একযোগে শ্বাস ধরে আছে। এসপি এবং FK, এই দুই চ্যাম্পিয়নের নাম, যারা সমানতালে একে অপরের সাথে টক্কর দিয়ে এসেছে এবং এত বছর ধরে তাদের ঊর্ধ্বে কেউ যেতে পারেনি। তাদের ফিরে আসাটা ছিল অকল্পনীয়, কিন্তু সেই নীরবতা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল এক তীব্র উল্লাস আর উন্মাদনায়।
চারিদিকে শুরু হলো প্রবল চিৎকার চেঁচামেচি। এসপি, এসপি, দ্য কিং ইজ ব্যাক। এফকে, এফকে, নো ওয়ান ক্যান বিট ইউ। আজ ইতিহাস সৃষ্টি হবে। অবিশ্বাস্য, আমি বিশ্বাস করতে পারছি না আমার চোখে। কেউ কেউ এতটাই উত্তেজিত যে আনন্দে তাদের চোখে জল চলে আসছে। ড্রিঙ্কের গ্লাস ওপরে তুলে তারা স্লোগান দিচ্ছে। বাইকের ইঞ্জিনের আওয়াজ যেন তাদের হৃদস্পন্দনের তালে তালে কাঁপছে। প্রতিটি মানুষের চোখে তখন কেবল বিস্ময় আর চরম উত্তেজনা। এই দুই কিংবদন্তিকে একসাথে ট্র্যাকে দেখতে পাওয়াটা তাদের কাছে যেন এক জীবন্ত কিংবদন্তির সাক্ষী হওয়া। রেসের আগে থেকে যেন এক তীব্র যুদ্ধ শুরু হয়ে গেছে, এক অদৃশ্য যুদ্ধ যেখানে প্রতিদ্বন্দ্বিতা আর আস্থার মিশেল। এসপি ঘাড় ঘুরিয়ে পাশে থাকা ফায়ার দিকে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সেচে আছে আর ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যা হেলমেটের আড়ালে প্রকাশ না পেলেও অপর পাশের ব্যক্তিটি ঠিকই বুঝতে পারছে। একই ভঙ্গিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে এক নীরব যুদ্ধ চলছে দুজনের নিঃশ্বাসে তখন শুধু প্রতিদ্বন্দ্বিতার গন্ধ। ঠিক তখনই আরেকটি তীব্র কর্কশ ধোঁয়া উড়িয়ে আরেকটি কালো লাল মিশেল লেটেস্ট বাইক এসে থামল। বাইকটির শব্দ এতটাই ভয়ানক যে গোটা এলাকার বাতাস যেন ভারী হয়ে গেল। সবার মধ্যে চাপা উত্তেজনা, কেই আগন্তুক। বাইকটি এসে এসপি আর ফায়ার ঠিক মাঝামাঝি স্থানে দাঁড়ালো। কিংবদন্তি দুই প্রতিদ্বন্দ্বী এসপি এবং ফায়ার কপালেও হালকা ভাঁজ পড়ল। বাইকার শুটে আবৃত আগন্তুকের দেহভঙ্গি দেখে তাদের মনে হলো বাইরে থেকে পরে শেভিং দেখে মনে হচ্ছে এটি কোনো ছেলে নয়, বাইকার শুটে আবৃত কোনো মেয়ে। মুহূর্তে মাইকে ঘোষকের কণ্ঠ যেন আরও তীব্র আর রোমাঞ্চকর হয়ে উঠল। স্টপ দ্য প্রেস। এই গভীর রাতে বার্সেলোনা ট্র্যাকের ইতিহাসে আরেকবার ভাঙন ধরল সেই সাহসিনী যিনি দুই চ্যাম্পিয়নের মাঝে এসে দাঁড়িয়েছেন। তার আগমনে ঝড়ের পূর্বাভাস আমাদের বিপজ্জনক লেডি বাইকার। স্বাগতম কুইন অফ ডিসকাশন মিস ডেভিলা। নাম ঘোষণার সাথে সাথেই দর্শকদের উত্তেজনা একেবারে চরম সীমায় পৌঁছল। চাপা উত্তেজনা ভেঙে পড়ল উন্মত্ত চিৎকারে। ডেভিলা, ডেভিলা, অবিশ্বাস্য। এই প্রথম তিন কিংবদন্তি একসাথে। আজকের রাতটা ইতিহাস হয়ে থাকবে। ডেভিলা নামটি উচ্চারিত হতেই যেন পরিবেশ আরও শীতল ও বিপজ্জনক হয়ে উঠল। এখন ট্র্যাক যেন তিন শিকারের যুদ্ধক্ষেত্র, এসপিএফকে এবং তাদের মাঝে ডেভিলা। আর ডেভিলা ঘাড় ঘুরিয়ে একবার এসপি এর দিকে তাকালো। তার ঠোঁটে বাঁকা রহস্যময় হাসি লেগে আছে, দৃষ্টিতে যেন এক নীরব চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারপর ঘাড় ঘুরিয়ে একবার ফায়ার দিকে তাকালো, একই ভঙ্গিতে টানা টানা চোখ দিয়ে যেন নীরবে বলে দিচ্ছে, অল দ্য বেস্ট। দেখা যাক আজকের রাতটা কার। এসপি বাঁকা হেসে মনে মনে বিড়বিড় করলো, অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আপনার দর্শন হয়ে গেল মিস ডেভিলা। এফকে মনে মনে বিড়বিড় করলো, লেটস সি ইফ দিস কুইন অফ ডিস্ট্রাকশন ক্যান dethrone the original king. Tonight I claim what's mine, ডেভিলা। বন্দুকের সেই তীব্র শব্দে যেন হাজার ভোল্টের বিদ্যুৎ খেলে গেল জনতার মধ্যে। রেস শুরু হতেই চারদিকের উত্তেজনা ফেটে পড়ল। কারো মুখে এফকে, কারো মুখে এসপি, আবার সবার মাঝে নতুন নাম ডেভিলা। শুরুতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিযোগিতা হুঙ্কার দিয়ে এগিয়ে গেল, কিন্তু দর্শকের চোখ তখন পেছনের তিন বাইকারের দিকে। ইঞ্জিনের গর্জন তীব্র হলো আর ট্র্যাকের পিচ যেন কেঁপে উঠল। অন্য বাইকগুলোর গতি যখন ট্র্যাকে মিশে গেল তখনই শুরু হলো আসল খেলা। এসপি যেন এক নীরব ঘাতক, তীব্র গতিতে নয় বরং তীক্ষ্ণ বুদ্ধি এবং নিখুঁত নিয়ন্ত্রণ দিয়ে সে একের পর এক বাঁক পেরোতে শুরু করলাম। প্রথম ল্যাব শেষ হওয়ার আগেই এসপি দ্রুত বাকিদের পাশ কাটিয়ে শীর্ষে উঠে গেল। তার বাইকের লাল কালো ফ্লেয়ার শুধু এক ঝলকের জন্য দেখা যাচ্ছিল। রেসিং লাইনে তার দক্ষতা ছিল অকল্পনীয়। ব্রেক ও থ্রটলের নিখুঁত ব্যবহারে সে বাকিদের অনেক পেছনে ফেলে দিয়েছে। পেছন থেকে যেন এক কালো ঝড়। তার কৌশল ছিল আরও আক্রমণাত্মক। এফকে গতির সর্বোচ্চ ব্যবহার করল। সে ঝুঁকিপূর্ণভাবে অন্য বাইকারদের একদম গা ঘেঁষে তাদের অতিক্রম করে এসপি এর দিকে টক্কর দিতে লাগলো। দ্বিতীয় ল্যাপের শেষ প্রান্তে এসে সে এসপি এর একদম পেছনে চলে এলো। এসপি এবং এফকে পাশাপাশি সমান তালে, যেন দুটি কালো লাল রেখা বাতাসের মধ্যে দিয়ে ছুটছে। তাদের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখে জনতা তখন উন্মাদ। এসপি তার ডুকাটি বাইক তখন বাতাসের ক্যানভাসে আঁকা লাল কালো রেখা। ঠিক তার পেছনে এই কালো ঝড়ের মতো ধেয়ে এলো
ফর এপ্রিলিয়া। দ্বিতীয় লেপে তারা দুজন পাশাপাশি চলতে শুরু করলো। গতির চরম সীমায় বাঘ ঘোরার সময় স্পিড আর হেলমেট সামান্য কাত করে চিৎকার করলো। এসপি তাচ্ছিল্য করে বলল, স্টিল প্লেয়িং ইট সেফ এফকে, দ্যাট ওল্ড অ্যাপ্রিলিয়া ইজ স্লো টু ক্যাচ আপ উইথ দ্য কিং। ফায়ার বাইকের শব্দে যেন সেই কথার জবাব ছিল। সে 1 ইঞ্চিও জায়গা না ছেড়ে তীব্র গতিতে ট্র্যাকে আটকে রাখার চেষ্টা করতে লাগলো। ফর সামনে এগোতে এগোতে একই সুরে বলল, ফোকাস অন দি ফিনিশ লাইন এসপি, নোট মাই রিয়ার ভিউ মিরর। তারা একে অপরের গা ঘেঁষে এমন গতিতে চলতে লাগলো যে সামান্য ভুলের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। জনতা ভয়ে চিৎকার করে উঠল। তৃতীয় ল্যাপের মাঝামাঝি সময়ে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। এতক্ষণ ডেভিলা যেন অপেক্ষায় ছিল। সে এসপি এবং ফয়ের দিকে নজর রেখে তাদের দুর্বলতম মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। রেসের একটি অতি বিপজ্জনক বাঁকে যেখানে গতি কমানো বাধ্যতামূলক, ডেভিলা হঠাৎ করে নিজের বাইকের গতি বহু গুণে বাড়িয়ে দিল। সে এক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। বাঘটি সে এত কম দূরত্বে নিল যে সামান্য ভুল হলেই বাইক ছিটকে নিচে পড়ে যেত। কিন্তু তার নিয়ন্ত্রণ ছিল নিখুঁত। নিমিষে সে এসপি এবং ফাঁকের মধ্যবর্তী স্থানটি দখল করে নিল। ডেভিলার বাইকের কর্কশ আওয়াজ বাকি দুইটি কিংবদন্তি বাইকের কর্কশ আওয়াজকে ছাপিয়ে গেল। চোখের পলকে সকলকে চমকে দিয়ে ডেভিলা স্পিড লিমিটার ভেঙে তীব্র বেগে তাদের দুজনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেল। এসপি এবং এফকে উভয়ই তাদের হেলমেটের আড়ালে চমকে উঠল। ডেভিলার সেই আগ্রাসী চাল ছিল অপ্রত্যাশিত। শেষ ল্যাপে এসপি এবং এফকে সর্বস্ব দিয়ে ডেভিলাকে ধরতে চাইল। ট্র্যাকের শেষ 300 ফিটের দূরত্বে তিনজনের বাইকে প্রায় সমান গতিতে ছুটছে, কিন্তু ডেভিলা তার বাইকের ইঞ্জিনের শক্তি এবং তার নিখুঁত রাইডিং স্কিলে চড়ে সামান্য হলেও এগিয়ে রইল। ফিনিশিং লাইন থেকে মাত্র কয়েক মিটার দূরে ডেভিলা দেখল এসপি এবং এফকে প্রায় তার বাইকের সাথে লেগে গেছে। তাদের সম্মিলিত টক্কর ছিল ভয়ঙ্কর। এই চূড়ান্ত মুহূর্তে ডেভিলা হঠাৎ বাইকের গতি আরও বাড়িয়ে দিল এবং একই সাথে হেলমেটের কাজটি ওপরের দিকে তুলে ফেলল। এক ঝলকের জন্য এসপি এবং এফকে তার মুখোশের আড়ালে থাকা তীব্র বন্য চোখজোড়া দেখতে পেল। সেই চোখে ছিল না কোনো ভয়, ছিল শুধু এক শয়তানি হাসি এবং বিপদের সংকেত। সেই তীব্র দৃষ্টির সামনে এক মুহূর্তের জন্য যেন তারা থমকে গেল। সেই নীরব চোখের আক্রমণে তাদের ভারসাম্য নষ্ট হলো। 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এসপি এবং এফকে একে অপরের দিকে ধাক্কা এড়াতে দুই দিকে সরে গেল। ফিনিশিং লাইনের দিকে যখন ডেভিলা এগিয়ে যাচ্ছে তখন ঘোষক চিৎকার করে উঠল, She has done it, the queen of destruction. Devila wins the Barcelona race. The কিংবদন্তিরা পরাজিত। বিরাট এক উল্লাসের শব্দে পুরো এলাকা ফেটে পড়ল। ডেভিলা বাইক থামালো। সে জয়ী। সেই রাতে সে প্রমাণ করলো কেন সে এই খেলার সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। সকলের মুখে মুখে তখন একটাই কথা, রেকর্ড ব্রেক করে এবারের উইন হয়েছে ডেভিলা, যা বিগত বছর এসপি আর এফকে কেউ পিছনে ফেলতে পারেনি। ডেভিলা কিন্তু থামল না। জয় হওয়ার পরেও সে একই গতিতে সামনে এগিয়ে চলল। এসপি এবং এফকে বুঝতে পারলো ডেভিলা শুধু রেস জিততে আসেনি, সে এসেছে কোনো এক উদ্দেশ্য সাধন করতে। মুহূর্তেই গতি বাড়িয়ে ডেভিলাকে অনুসরণ করতে লাগলো। আজ তাদের জানতেই হবে কেই ডেভিলা। ডেভিলার সামনে এগোতে এগোতে তার বাইকের রিয়ার ভিউ মিররে তাকালো। পেছনের দিক থেকে এসপি এবং এফকে আসতে দেখলো। প্রতিহিংসার আগুন চোখে নিয়ে তাকে দাহ করছে। এবার ডেভিলা নিশ্চিত করলো তার পরিচয় আর গতি যেন তাদের হাতের মুঠোয় না আসে। তার ঠোঁটে কিঞ্চিত বাঁকা হাসি ফুটে উঠলো, যেন সে আগে থেকেই জানতো এমনটা হবে। তা দেখে এক হাতে সে তার জ্যাকেট থেকে একটি গোলাপ ফুল বের করলো। সে বাইক চালাতে চালাতেই এক হাত দিয়ে জ্যাকেটের ভেতর থেকে বের করলো একটি গোলাপ ফুল। সে বাবা সামান্য নিচে নামালো। তার বিশেষভাবে তৈরি বুটের তলায় লাগানো তীক্ষ্ণ ইস্পাতের টুকরোগুলো ডামার রাস্তায় ঘষা খেলো। শুকনো বাতাসের ঘর্ষণে সৃষ্টি হলো তীব্র প্যাচপ্যাচ আওয়াজ, আর সেই সাথে রাতের পিচের উপর আঁকা হলো অগ্নিরেখা। দ্রুত গতিতে বাইক ছোটার ফলে সেই আগুনের রেখা যেন এক ক্ষণস্থায়ী জ্বলন্ত পথ তৈরি করল। ডেভিলা এরপর জ্বলন্ত সেই ইস্পাতের স্ফুলিঙ্গের কাছে কালো গোলাপটি ধরল। গোলাপটিতে আগে থেকেই অতিতাজ্য তরল, সম্ভবত পেট্রোল মাখানো ছিল।
আগুনের স্ফুলিঙ্গ স্পর্শ করার সাথে সাথে গোলাপটি দাউ দাউ করে জ্বলে উঠল। সেই জ্বলন্ত গোলাপের আলোয় ডেভিলার হেলমেটের কাছের আড়ালে থাকা বাঁকা শয়তানি হাসি মুহূর্তের জন্য আলোকিত হলো। ডেভিলা সেই জ্বলন্ত গোলাপটি আলতো করে রাস্তার মাঝখানে ছুঁড়ে মারল। গোলাপটি মাটিতে পড়ার সাথে সাথেই তার গায়ে লেগে থাকা তরলটি দ্রুত ছড়িয়ে পড়ল। সেই আগুনের ফুলটি মুহূর্তের মধ্যে আর এভাবে এক তীব্র জ্বলন্ত দেয়াল তৈরি করলো। এই যেন কোনো সাধারণ আগুন নয়, ডেভিলার কোপ্ত শক্তির প্রতীক। পেছন থেকে প্রচণ্ড গতিতে আসা এসপি এবং এফকে সেই আগুনের দেয়াল দেখে প্রচণ্ড ব্রেক কষল। তাদের বাইকের টায়ার পিচের সাথে ঘষা খেয়ে তীব্র আর্তনাদ করে উঠল। তারা আগুনের ঠিক সামনে এসে থামলো। এক পাশে এসপি, অন্য পাশে এফকে। দাউ দাউ করে চলতে থাকা সেই গোলাপের আগুন যেন নীরব ভাষায় তাদের বলছে, আজকের রাত আমার আর আমাকে অনুসরণ করার সাহস তোমরা যেন না করো। ডেভিলা ততক্ষণে অন্ধকারে বিলীন। এসপি এবং এফকে বুঝতে পারলো তারা শুধু রেস হারেনি, তারা এক রহস্যময় শিকারের ফাঁদে পড়েছে। এসপির আগে দাঁতে দাঁত পিষল, হেলমেট খুলে প্রচণ্ড আক্রোশে একটা ঘুষি মারল। ড্যামেট, পরক্ষণই বিড়বিড় করে হেসে বলল, মার্ক মাই ওয়ার্ডস মিস ডেভিলা, দিস থিং আই উইল বি পট ডাউন ইন দ্য ফাকিং গেম ভেরি সোন বেব। এই বলে পৈশাচিক হাসি হাসল। এফকেও হেলমেট খুলে আগে কাঁপতে কাঁপতে বলল, ধ্বংসের দ্বার প্রান্তে এসে অগ্নিশিখা নিয়ে খেলো নামে, দিস ইজ নট ইয়োর কাইন্ড অফ গেম। এদিকে ফার এসপিকে থামাতে পেরে বাইক চালাতে চালাতে দুই হাত দুই দিকে ছড়িয়ে উচ্চস্বরে হাসলো ডেভিলা, বিশ্বজয়ের হাসি। ধরনের বুকে ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্য মামা উকি দিচ্ছে পূব আকাশে। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হেমেল হাওয়া, যা শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত শীতলতা বুলিয়ে দিচ্ছে। পাখিদের কিচিরমিচির আর নাম না জানা বনফুলের ঘ্রাণে চারপাশটা যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। প্রকৃতির এই স্নিগ্ধতা যখন মানুষকে বিছানায় আরও একটু গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার আমন্ত্রণ জানায়, ঠিক তখনই মেহরুন যেন এক জীবন্ত সাইরেন হয়ে আবির্ভূত হলো। সকাল সকাল কাঁচা ঘুম থেকে টেনে তুলে মেহনুর সবাইকে নিয়ে এসেছে মর্নিং ওয়াকে। শীতের এই ভোরে লেপ্পের ছেড়ে আসাটা মেহরিন, নীলু আর মিরানদের কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। তাদের হাঁটার ভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে তারা জাগতিক পৃথিবীতে থাকলেও তাদের আত্মা তখনও বিছানায় পড়ে আছে। মেহরিন এক বিশাল হাই তুলে চোখ কসলাতে কসলাতে বিড়বিড় করে উঠল, আল্লাহ আপু, তুমি কি মানুষ নাকি কোনো রিচাবল ব্যাটারি? আমার তো মনে হচ্ছে শরীরের প্রতিটা জয়েন্ট চিৎকার করে বলছে, দয়া করো, ঘুমাতে দাও। নীলু তো চোখে মেলতে পারছে না। সে টলতে টলতে চলছে আর বারবার মেহরিনের পিঠে ধাক্কা খাচ্ছে। সে কাঁদো কাঁদো স্বরে বলল, নোরাপুরে, এই বয়সে এত কষ্ট দিলে কি সহ্য হয়? আমার চোখের পাতা দুটো মনে হয় 5 কেজি ওজনের আঠা দিয়ে কেউ লাগিয়ে দিয়েছে। আমার তো ইচ্ছে করছে পার্কে ঘাসের উপর কম্বল ছাড়াই শুয়ে পড়ি। মিরান মেজাজ চরম খারাপ করে সবার শেষে হাঁটছে। তার মুখভঙ্গি এমন যেন সে এইমাত্র কোনো বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে ফিরেছে। সে দাঁত কিরমির করে বলল, এই যে ঘাস, এই যে ফুল, এগুলো কি পালিয়ে যাচ্ছিল? সকাল 10টাতেও তো এগুলো দেখতে পারতাম। মেহনুর আপু, তোমার কি কোনো মায়া নেই? আমার তো মনে হচ্ছে আমি কোনো হরর মুভির জম্বি, যাকে জ্যান্ত কবর দেয়া হয়েছে কিন্তু সে ভুল করে হাঁটছে। তাদের বিরক্তি মাখা কথা শুনে মেহনুর শুধু মুচকি হাসল। সে জানে এই হাঁটাচলা তাদের স্বাস্থ্যের জন্য ভালো, যদিও এখন সে তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় ভিলেন। মারোয়া আর নেহালও ঝিমোচ্ছে, কিন্তু মেহনুরের করা কথা শোনার ভয়ে তার সামনে কথা বলার সাহস পাচ্ছে না। পাখিদের গানের সুরে এখন মিশে গেছে মেহরিনদের দীর্ঘশ্বাস আর ক্লান্তির পিরপির। শীতের সকালে একদল ঘুমকাতুরে মানুষের এই করুণ পদযাত্রা পার্কের শান্ত পরিবেশকে যেন অন্যরকম এক প্রাণোচ্ছলতা দিয়েছে। তারা হাঁটতে হাঁটতে পার্কের বেশ খানিকটা ভেতরে চলে এলো। কুয়াশা তখন একটু একটু করে পাতলা হয়ে আসছে। মেহনুর সামনে তেজস্বী ভঙ্গিতে হাঁটছে আর পেছনে ক্লান্ত বাহিনীর পদযাত্রা চলছে। হঠাৎ মেহরিন থমকে দাঁড়িয়ে গেল, তার দৃষ্টি সামনের একটা বেঞ্চের দিকে। বেঞ্চে একটা লোক বসে আছে, কারো সাথে নিচু স্বরে কথা বলছে। আর লোকটার দিকে ভালো করে তাকাতেই মেহরিনের চোখচোরা কপালে উঠে গেল। বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। আরে, এটা তো সেই লোকটা, সেই দিন যে তাদের সাথে অসভ্যতা করতে আসছিল। এই তো সেই লোক, কিন্তু লোকটার একই হাল।
দুকাঁধ থেকে শুরু করে একদম হাত পর্যন্ত সাদা ব্যান্ডেজ করা। ঝুলে থাকা হাতের অবস্থা দেখে মনে হচ্ছে হাড়গোড় আস্ত নেই একটাও। মেহরিনের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সে পা বাড়িয়ে দিল লোকটার দিকে। তার হঠাৎ দলচ্যুত হওয়া দেখে মেহনুর ভ্রুকুচকে ফিরে তাকালো। মেহনুর মেহরিনের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করলো, এই মিহু, ওদিকে কোথায় যাচ্ছিস? মেহরিন অবাক হয়ে আঙুল উঁচিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বলল, আরে আপু, এদিকে দেখ, এই লোকটাকে চিনতে পারছো? ওই যে সেদিন আমাদের ওপর দুলতে দুলতে এসে পড়েছিল, অসভ্য কথা বলছিল। দেখো ওর অবস্থা, সারা শরীরে ব্যান্ডেজ, নড়তে পর্যন্ত পারছে না মনে হয়। মেহনুর একবার লোকটার দিকে তাকালো, তারপর খুব নির্লিপ্ততা ভঙ্গিতে মেহরিনের দিকে ফিরে আসলো। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে স্বাভাবিক গলায় বলল, দুনিয়ার তো অসত্যের অভাব নেই। কার কি হয়েছে তা দিয়ে আমাদের কি? কারোর সাথে মারপিট করেছে হয়তো। ওসব নোংরা আপদ দেখে সময় নষ্ট না করার সোজা হাট। মেহরিন মেহনুরের কথা তোয়াক্কা না করে সোজা সামনে এগিয়ে গেল, যেখানে সেই লোকটা বসেছিল। কৌতূহল সামলাতে না পেরে নীলু আর মিরানো তার পিছু নিল। মেহরিন ভ্রু কুচকে লোকটার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। লোকটি তখনও টেরি পায়নি। মেহনুর এবার গলা খাকার দিয়ে তাচ্ছিল্যের সুরে হেসে বলল, এই যে বুইড়া খাটাস, বুইড়া বয়সে ভীমরতি তো খুব চড়েছিল, এখন কোথায় গিয়ে মার খেয়ে এলেন শুনি? মেহরিনের কণ্ঠ শুনে লোকটি চমকে পেছনে তাকালো। মেহরিনকে দেখা মাত্রই তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। ভয়ে তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করলো। লোকটি তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু শরীরের শক্তি আর মনের ভয়ে সে রীতিমতো কুঁকড়ে গেল। মেহরিনরা ভ্রু কুচকে লোকটির অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল। সেদিনের সেই তেজি লোকটা আজ যেন ভয়ে সিটিয়ে গিয়ে ছোট হয়ে গেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই লোকটি এক অভাবনীয় কাণ্ড করে বসল। সে দুই হাত জোর করে মেহরিনের পায়ের কাছে লম্বা হয়ে শুয়ে পড়ল। ভাঙা গলায় কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আমাজন গো, আমি মাফ করে দিন। আজ থেকে সকল মেয়ে মানুষ আমার মায়ের মতন। এই জীবনে আর কোনো দিন ভুল করেও কোনো মেয়ের সাথে এমন কাজ করবো না মাজা। মেহরিন প্রচণ্ড আশ্চর্য হয়ে দুই পা পিছিয়ে গেল। বাকিদের চোখেও বিস্ময়। মেহনুররা একটু দূর থেকে লোকটির এই কাণ্ড দেখে দৌড়ে মেহরিনদের কাছে এলো। মেহরিন তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। কি ঘটছে তার মাথায় ঢুকছে না। লোকটি আবার বলতে লাগলো, কনা মাজান, আপনারা মাফ করেছেন? না করলে আমি উঠবো না। আপনারা মাফ না করলে তো আমি জান নিয়ে টানাটানি হইব। দয়া করে মাফ করে দিন। মেহনুর কিছুটা বিভ্রান্ত হয়ে লোকটির দিকে তাকিয়ে বলল, আরে আরে, কি হচ্ছে এসব? লোকটি এবার মেহনুরের পায়ের কাছে গিয়ে অনুনয় শুরু করলো, আমাজন গো, আপনিও মাফ করে দিন। এই জীবন আর কোনো দিন কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবো না। মেহনুর আর মেহরিন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তাদের মনে একটাই প্রশ্ন, লোকটির হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? ঠিক তখনই পেছন থেকে মাহিরের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সে লোকটির উদ্দেশ্য করে বলল, হয়েছে হয়েছে, এবার আপনি এইখান থেকে যান। লোকটি মাহিরের দিকে একবার তাকিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুত সেই জায়গা থেকে প্রস্থান করলো। মাহিরকে দেখে মেহনুর মেহরিন সহ সবাই পেছনে ফিরে তাকালো। একসাথে এত মানুষের তীক্ষ্ণ দৃষ্টি নিজের ওপর পড়তেই মাহির কিছুটা ইতস্তত বোধ করলো এবং একটা বোকা বোকা হাসি দিল। মেহরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি না ঘুমিয়েছিলে? তাহলে এখানে কেন? মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত হয়ে আঙুল দিয়ে পেছনের দিকে ইশারা করলো। ওই যে খান বংশের দুই নবাব জোর করে তুলে নিয়ে এসেছে। সবার দৃষ্টি সেই দিকে যেতেই দেখা গেল ফারহান আর ফারিসের সাথে নোমানও দাঁড়িয়ে আছে। সবার পরনেই জগিং স্যুট। ফারিস ফোনে ব্যস্ত আর ফারহান ও নোমান নিজেদের মধ্যে কথা বলছে। তারা এতক্ষণ নীরবে মেহরিনদের কাণ্ড দেখছিল। নোমান চোখ তুলে মেহরিনদের দিকে একবার তাকিয়ে ফারহানকে ফিসফিস করে হেসে বলল, ভালোই উত্তম মাধ্যম দিয়েছি বলিস। বেচারা একেবারে ইহজরমের শিক্ষা পেয়ে গেছে। ফারহান হালকা হাসল। তার চোখের দৃষ্টিতে এক ধরনের শীতল কাঠিন্য। সে বাঁকা হেসে বলল, আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে এমনটাই হবে। নোমান দাঁত বের করে হেসে হালকা কেসে বলল, আহেম আহেম, পরিবার নাকি অন্য কিছু সেটা তো ভালোই বুঝতে পারছি। একটু থেমে মাথায় হাত চুলকে ইনোসেন্ট মুখ করে আবার বলল, কিন্তু তোর পরিবারের দিকে তো আমিও চোখ তুলে তাকিয়েছি, তাহলে আমার কি হবে রে ভাই? ফারহান ভ্রু কুচকে একবার নোমানের দিকে তাকালো, তারপর চট করে চোখ সরিয়ে নিয়ে মুচকে হাসল।
পকেটে 2 হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে দাপটের সাথে বলল। জানতে চাস কি হবে? নোমান রোবটের মতো মাথা নেড়ে জানালো যে সে জানতে চায়। ফারহান আবার সেই রহস্যময় বাঁকা হাসি দিয়ে বলল। তাহলে সময় আসুক, নিজের চোখে দেখতে পাবি। বলেই সে সশব্দে হেসে উঠল আর তার সাথে যোগ দিল নোমানও। মেহরিন আর মেহনুর ফারহানদের দিকে একবার আর চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, যেন তারা কিছুই দেখেনি বা বোঝেনি। এমন একটা ভাব করে মেহরিন মিরানের হাত ধরে টুকটাক গল্প করতে করতে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মেহনুর, মারোয়া আর নিহানও নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগোলো। ওদিকে মাহির উল্টো পথে হেঁটে ফারহানদের আড্ডায় গিয়ে যোগ দিল। নীলেও তাদের পিছু পিছু হাঁটছিল। মেহরিনদের কথা শুনে সে আপন মনেই হাসছিল। ধীর লয়ে হাঁটার কারণে সে বাকিদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়ে। ঠিক তখনই তার কানে এলো একটা করুণ আর্তনাদ। রাস্তার ধারের একটি বড় গাছের আড়ালে নজর যেতে এসে দেখল ছোট্ট একটা ধবধবে সাদা বিড়ালের বাচ্চা অনবরত ডেকে চলেছে। কাছে গিয়ে দেখল বাচ্চাটার একটা পা দুটো পাথরের চিপায় আটকে গেছে। ব্যথায় সে অস্থির হয়ে ছটফট করছে। নীলুর মনটা মায়ায় ভরে উঠল। সে তড়িঘড়ি করে বাচ্চাটার কাছে ছুটে গেল। হাঁটু গেড়ে নিচে বসে খুব সাবধানে ভারী পাথরগুলো সরিয়ে বাচ্চাটার পা মুক্ত করল। আলতো করে কোলে তুলে নিল তুলতুলে সাদা ছানাটিকে। কোলে নিতেই বিড়াল ছানাটি কান্না থামিয়ে বড় বড় চোখে নীলুর দিকে তাকালো। নীলু অবাক হয়ে খেয়াল করলো বাচ্চাটির দুটি চোখের রং 2 রকম, একটি টকটকে নীল আর অন্যটি পান্না সবুজ। অদ্ভুত সুন্দর এই বৈচিত্র্য দেখে নীলুর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বিড়ালটির নরম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদরে স্বরে বলতে লাগলো। ওরে আমার পুচকু সোনা, খুব লেগেছে বুঝি? আর ভয় নেই, দেখো আমি তোমাকে বের করে এনেছি। তোমার চোখ দুটো দেখেছো? একদম জাদুকরি, যেন এক চোখে আকাশ আর অন্য চোখে বন লুকিয়ে রেখেছ। তুমি কি কোনো পরের দেশের রাজপুত্র নাকি গো? বিড়াল ছানাটি যেন নীলুর কথা বুঝতে পারল। সে হালকা করে একটা মিউ ডাক দিয়ে নীলুর হাতের তালুতে মাথা ঘষতে লাগলো। নীলু বিমোহিত হয়ে সেই দৃশ্য দেখতে দেখতে বাকিদের কথা ভুলেই গেল। নীলু বিড়াল ছানাটিকে কোলে তুলে নিয়ে তর্জনী নেড়ে বাবুদের মতো ভঙ্গিতে বলল। তোর নাম কি রাখা যায় বলতো সোনা? তোর এই জেডিন গ্রিন আর স্কাই ব্লু চোখ দুটো মিলিয়ে কি নাম দেব? নীলু একটু থামলো, গভীর চিন্তায় মগ্ন হলো। হঠাৎই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে লাফিয়ে উঠে বলল। পেয়েছি, আজ থেকে তোর নাম জেসিকা। খুশি তো তুই? পছন্দ হয়েছে? সে জেসিকার মাথায় আঙুল বুলিয়ে দিতেই বিড়াল ছানাটি তার ছোট্ট চিপ দিয়ে নীলের আঙুল চেটে দিল। নীলু খিলখিল করে হেসে উঠল। নিজের বাচ্চা কাচ্চাকে পেন্ডিংয়ে রেখে অন্যের বাচ্চা কাচ্চার নামকরণ করতে লজ্জা করছে না আপনার? হঠাৎ ফেসে আসা কণ্ঠস্বরে নীলু চমকে মাথা তুলে তাকালো। দেখল নোমান 2 পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। নোমানকে দেখা মাত্রই নীলুর মুখের হাসি উবে গিয়ে সেখানে রাজ্যের বিরক্তি ভর করল। সে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল। এসে গেছেন আর এক বদের হাড্ডি। নীলুর কথা নোমানের কানে যেতেই সে হো হো করে হেসে উঠল, বলল। ভুল বলবেন ম্যাম, আমি কোনো হাড্ডি নই, জলজন্ত একজন মানুষ। নীলু খেকিয়ে উত্তর দিল। তা আমি কি করব? মানুষ হন না কঙ্কাল হন, আমি কি আপনাকে ল্যাবে নিয়ে সাজিয়ে রাখবো? যত সব ফালতু লোক। নোমান মুখ দিয়ে চো চো শব্দ করে আফসোসের স্বরে বলল। বুঝে না, বুঝে না, এই পিচ্ছি মানুষটা কিচ্ছু বোঝে না রে। ল্যাবে কেন রাখবি শুনি? অত দূরে না রেখে তোর মনের কোনেও তো রাখতে পারিস, পিচ্ছি পুতুল। শেষ কথাগুলো সে এতটাই আস্তে বলল যে নীলুর কানে পৌঁছল না। নীলু চোখ মুখ কুঁচকে বিকৃত ভঙ্গি করে চিৎকার করে বলল। একদম বাজে কথা বলবেন না, আমি কিন্তু ভাইয়াদের বিচার দেব। যত সব ফালতু কথাবার্তা। এমনি এমনি কি আর আপনাকে ফালতু বলি? এই বলে নীলু উঠে দাঁড়াতে গেল, কিন্তু পরক্ষণেই ওহ শব্দ করে আবার বসে পড়ল। অনেকক্ষণ পা ভাঁজ করে বসে থাকার কারণে তার পায়ে প্রচণ্ড ঝিনঝিনি ধরেছে। নীলুকে ওভাবে বসে পড়তে দেখে নোমান ব্যস্ত হয়ে এগিয়ে এলো। এই কি হয়েছে, পায়ে ব্যথা পেয়েছিস? নীলু এক হাতে জেসিকাকে আঁকড়ে ধরে অন্য হাতে পা চেপে ধরল। কোনো কথা না বলে কেবল 2 দিকে মাথা নেড়ে বোঝালো যে সে ঠিক আছে। নোমান এবার এক হাঁটু গিরে নীলুর মুখোমুখি বসল। সে খুব ভালো করেই বুঝেছে নীলুর পায়ে ঝিনঝিনি ধরেছে। নোমান যখন হাত বাড়িয়ে নীলুর পা ধরতে গেল, নীলু আতকে উঠে বাধা দিল। আরে আরে কি করছেন? প্লিজ পা ধরবেন না।
নোমান তার কথায় তোয়াক্কা না করে নীলুর পা টেনে ধরলো এবং 2 আঙুল দিয়ে সজোরে একটা চিমটি কাটলো পায়ে। প্রথমে নীলু বুঝতে না পারলেও পরে নোমান জোরে চিমটি দিলে চিমটির চোটে তার পায়ের চেতনা ফিরে এলো। তবে তখনও পা স্বাভাবিক হয়নি। নোমান উঠে দাঁড়িয়ে নিজে থেকে নীলুর হাত ধরে তাকে ধীরে ধীরে দাঁড় করালো। কোমল স্বরে বলল, আস্তে আস্তে পায়ের পাথা মাটিতে রাখ, ঠিক হয়ে যাবে। নীলু কোনো কথা না বাড়িয়ে তাই করল। মাটিতে পা ফেলতেই কিছুক্ষণ পর ছিনছিনি পুরোপুরি সেরে গেল। নীলু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের জুতোটা ঠিক করে নিল। তারপর নোমানের দিকে একবার তাকিয়ে কৃতজ্ঞতা ভরা কণ্ঠে সৌজন্যমূলক হেসে ছোট করে বলল, ধন্যবাদ, আসছি আমি। বলেই সে উল্টো ঘুরে যেতে চাইল, কিন্তু নোমান পেছন থেকে হাঁক ছাড়ল। এসব ধন্যবাদ লাগবে না, উপকারের বদলে আমি উপকারী চাই, পিচ্ছি মেয়ে। নীলু যেতে যেতে একবার পেছনে ফিরে নোমানের দিকে তাকিয়ে মুখ বাঁকালো, কিন্তু নোমানের চোখে সেই দুষ্টুমি মাখা চাউনি দেখে সে মুখ ফিরিয়ে নিল। দ্রুত পায়ে এগিয়ে যাওয়ার সময় তার ঠোঁটের কোণেও এক চিলতে লাজুক হাসি ফুটে উঠল, যা সে নিজেও হয়তো খেয়াল করেনি। খান প্যালেসের নাস্তার টেবিলে এখন পিংপতন নীরবতা। মাহির ও মেহনুর বাইরে থেকে ফিরে নিজেদের রুমে গেছে, এখনও খেতে আসেনি। ডাইনিং টেবিলে কেবল নিহান, মারুয়া, মিরান, নীলু আর মেহরিন কাঁটা চামচ দিয়ে প্লেটে শব্দ করতে করতে সেই নীরবতা ভেঙে নীলুর দিকে তাকিয়ে বলল, ওই বিড়ালের বাচ্চাটা আমাকে দিয়ে দে নীলু। নীলু মুখে এক লুকমা খাবার নিয়েছিল। মেহরিনের কথা শুনে সে মুখ পাকিয়ে জবাব দিল, অসম্ভব। আর ওটার একটা নাম আছে, জেসিকা। ওটা আমি আগে পেয়েছি, তাই ওটা একান্তই আমার, কাউকে দেব না। মেহরিন ভ্রু কুচকে চেদি গলায় বলল, আরে তুই তো ঠিকমতো নিজের যত্নই নিতে পারিস না, বিড়ালের যত্ন নিবি কি করে? তার চেয়ে ওটা আমার কাছে থাক, আমি ভালো রাখবো। নীলু এবার খাওয়ার পর্ব শিখিয়ে তুলে তরতর করে বলে উঠল, আমি নিজের যত্ন পারি কি পারি না সেটা তোকে দেখতে হবে না। জেসিকা আমার কাছেই ভালো থাকবে। তুই তো বেড়াল দেখলেই তয়লা দিয়ে পেঁচিয়ে পুতুল বানিয়ে রাখিস। জেসিকা কি তোর পুতুল? খবরদার নীলু, একদম বেশি কথা বলবি না। মেহরিন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। আমি জেসিকাকে চেয়েছি মানে আমিই নিব। তুই ছোট মানুষ, ছোটদের মতো থাক। নীলুও কম যায় না, সেও দাঁড়িয়ে কোমর বেঁধে পাল্টা জবাব দিল, ছোট মানুষ মানে কি? বয়সে 1-2 বছরের বড় বলে ধরাকে সরা জ্ঞান করাচ্ছিস? আমি দেব না মানে দেব না। সাহস থাকলে আমার কোল থেকে নিয়ে দেখা। 2 বোনের চিৎকার আর ঝগড়ায় ডাইনিংয়ের শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। নিহান আর মারুয়া এতক্ষণ চুপ থাকলেও এবার বাধ্য হয়ে আসরে নামল। নিহান গম্ভীর কণ্ঠে মেহরিনকে ধমক দিয়ে বলল, মেহু, থামবি এবার। সকাল সকাল একটা বিড়াল নিয়ে ছোট বাচ্চার মতো ঝগড়া করছিস কেন? ও আগে পেয়েছে, এইটাই স্বাভাবিক যে বিড়ালটা ওর কাছে থাকবে। বড় হয়েছিস, একটু তো ম্যাচুরিটি দেখা। মেহরিন নিহানের ধমক খেয়ে গাল ফুলিয়ে বসে পড়ল। ওদিকে মারুয়া নীলুর কাঁধে হাত দিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, নীলু, তুইও তো কম করছিস না। ও চেয়েছে বলে ওভাবে বলতে হয়? বোন হিসাবে একটু বুঝিয়ে বললেই তো পারতি। শান্ত হ আর খেয়ে নে তো। মারুয়ার নরম কথায় নীলু গজগজ করতে করতে বসে পড়ল ঠিকই, কিন্তু মেহরিনের দিকে তেরছা চোখে তাকিয়ে মনে মনে বলল, আসছে আমার জেসিকাকে নিতে। মেহরিন আর নীলুর ঝগড়া যখন তুঙ্গে, ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো মাহের। পরনে অফ হোয়াইট ব্যাগি প্যান্ট আর কালো টি শার্ট, তার উপর চাপানো অফ হোয়াইট ডেনিম জ্যাকেট, পায়ে ব্ল্যাক জর্ডান জুতো আর চোখে কালো সানগ্লাস। সিঁড়ি দিয়ে নামার সময় তার ঢেউ খেলানো ফ্রেঞ্চ কাট চুলগুলো কপালে এসে পড়ছে। 5 ফুট 11 ইঞ্চির এই উজ্জ্বল শ্যামলা যুবককে আজ যেন একটু বেশি ড্যাশিং লাগছে। মাহিরের এই রাজকীয় এন্ট্রি দেখে মারুয়া আর নীলু ঝগড়া থামিয়ে হা করে তাকিয়ে রইল। তাদের এমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা দেখে নেহান ভ্রু কুচকে পেছনে তাকিয়ে দেখল মাহির আসছে। সে তড়িঘড়ি করে মারুয়াদের দিকে ফিরে ধমক দিয়ে বলল, মুখ বন্ধ কর বেয়াদব, নাহলে মাছি ঢুকে যাবে। নিহানের ধমক খেয়ে দুজনেই সম্ভিত ফিরে পেল। মারুয়া তৎক্ষণাৎ মুখ বন্ধ করলেও পরক্ষণেই ঝাঝালু গলায় উত্তর দিল, ঢুকলে ঢুকবে, তাতে তোমার সমস্যা কি? নিজের চরকায় তেল দাও গিয়ে। বলেই সে বিশ্রীভাবে মুখ বাঁকিয়ে নিল। নিহান ভালো করেই জানে এই মেয়েদের সাথে তর্কে গিয়ে যেতে অসম্ভব, তাই সে আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের খাবারে মন দিল। মাহির নিজের চেয়ারে বসতে বসতে মেহরিন আর নীলুর উদ্দেশ্যে কড়া গলায় বলল, কী রে তোরা, সকাল সকাল কি ঘরের ছাদ ফাটানোর কন্ট্রাক্ট নিয়েছিস? তোদের চিৎকারের ওপরতলার টাকাদায় হয়ে পড়ছে, বাদর কোথাকার।
নেহান মাহিরের কথায় সায় দিয়ে ফোরন কাটল। ঠিক বলছো ভাই, সত্যি সেদিন ডাকাত যদি এই বাড়িতে আসতো তাহলে আমি সবার আগে এই দুটোকে বিয়ে দিয়ে মুখ বেঁধে বিদায় করতাম। মাহির খাবার প্লেটে নিতে নিতে হেসে নিহানকে বলল, সেটা চাইলে সেদিন রাতেই করতে পারতিস, তবে দুজনকে নয়, একজনকে। তাছাড়া বলা যায় না, তোর এই ইচ্ছে পূরণ হলেও হয়ে যেতে পারে। ভাইদের কথা শুনে মেহরিন আর নীলু দুজনেই গাল ফুলালো। মাহির আর নিহানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিদ্রুপের ভঙ্গি করল। ঠিক তখনই ওপর থেকে মেহনুরের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ভেসে এলো। আমার বোনেরা ডাকাত নাকি রাজপুত্র পাবে সেটা ডিসাইড করার তোমরা কে শুনি? মেহনুরের কথা শুনে সবাই একসাথে শিরের দিকে তাকালো এবং মুহূর্তেই সবার চোখ বিস্ময়ে ছানা ভরা হয়ে গেল। মেহনুরের পরনে কুচকুচে কালো লেডিস শার্টের ওপর ম্যাচিং ব্লেজার স্যুট, একবারে নিখুঁত ফর্মাল গেট আপ, মাথায় খুব সুন্দর করে হিসাব করা। মেহনুরকে এমন কর্পোরেট লুকে দেখে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেল। সবার অবাক চেহারা দেখে মেহনুর মৃদু হাসল। তার হিল জুতো থেকে বের হওয়া খটখট আওয়াজ যেন ডাইনিং হলের নীরবতা ছাপিয়ে যাচ্ছিল। সে টেবিলের কাছে এসে নিচের চেয়ার টেনে বসলো এবং সবার চোখের সামনে একটা তুড়ি বাজালো। তুড়ির শব্দে সবার ঘোর কাটল। মাহির ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর এই সাজগোজের রহস্য কি মেহনুর? কোথাও কি যাচ্ছিস? মেহনুর বড় ভাইয়ের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল। তারপর টেবিলের উপর দুই হাত ভাঁজ করে তার উপর চিবুক রেখে ঘোষণা করার ভঙ্গিতে বলল, দেশে অন্যতম শীর্ষস্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠান নুরেলাস গ্রুপ অফ কোম্পানির 30% শেয়ারের মালিক মিস মেহনুর খান নূর আজ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিতে জয়েন করছে। গয়নার নকশা আর ব্যবসার মারপ্যাচকে এখন থেকে আমিও থাকছি নেতৃত্বে। কথাটা যেন খান প্যালেসের ডাইনিং রুমে একটা বোমার মতো ফাটল। মাহির হতবাক হয়ে বলল, তোর তো পড়াশোনা কমপ্লিট করে তারপর জয়েন করার কথা ছিল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? মেহনুর নিজের প্লেটে নাস্তা বাড়তে বাড়তে নির্লিপ্ততা গলায় বলল, পড়াশোনার কথা ছিল ঠিকই, তবে আপাতত সে সিদ্ধান্ত বদলেছি। আমি কাল রাতেই আব্বুকে জানিয়েছি যে আমি জয়েন করছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। বলেই সে খাওয়াতে মনোযোগ দিল। মাহির কিছুক্ষণ স্তব্ধ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁটা চামচ হাতে নিল, বলল, ঠিক আছে, তো যা ইচ্ছা কর, তবে এদিকে দিয়ে ভালোই হলো। আমি একা দুটো অফিসের ঝামেলা সামলাতে হিমশিম খাচ্ছিলাম, এবার কিছুটা চাপ কমবে। মেহরিন উচ্ছ্বসিত হয়ে মেহনুরকে বলল, ওয়াও আপু, এখন থেকে তোর নামের সাথে ট্যাগ লাগাবো, দ্য গ্রেট বিজনেস ওম্যান মিস মেহনুর খান নূর। একটু থেমে দাঁত বের করে হেসে আবার বলল, আর আমার নামের সাথে লাগবে গহনা ব্যবসায়ী মহিলার বোন। মেহরিনের এমন অদ্ভুত আর মজার কথা শুনে গম্ভীর পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। সবাই হু হু করে হেসে উঠল। মেহনুর হাসতে হাসতে মেহরিনের মাথায় একটা মৃদু গাট্টা মেরে বলল, বেশি কথা না বলে চুপচাপ খা গাধি। হাসি ঠাট্টা আর টুকটাক কথার মধ্য দিয়ে সবাই আবার নিজেদের নাস্তায় মনোনিবেশ করল। খান মঞ্জিলের নাস্তার টেবিলেও পিংপতন নীরবতা। সেই নিস্তব্ধতা ভাঙল যখন ফারিন নাস্তা শেষ করে উঠে গেল। টেবিলে এখন শুধু ফারহান আর ফারিস। ফারহান কফির মগে চুমুক দিয়ে আর চোখে ফারিসের দিকে তাকালো। নীরবতা ভেঙে সে আলতো করে বলল, আজ মেহনুর অফিসে জয়েন করেছে, শুনেছো? ফারিস নিজের প্লেট থেকে চোখ না তুলেই খেতে খেতে ছোট করে জবাব দিল। ফারহান ভ্রু কুঁচকে একটু ঝুঁকে বসল। ওর হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি হতে পারে ভাই? ফারিস খাওয়া থামিয়ে শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে ফারহানের দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, যে সিদ্ধান্ত নিয়েছে আই থিঙ্ক তাকে জিজ্ঞেস করলেই উত্তর পাবে। ফারিসের এমন উত্তরে ফারহান মুখ চুপসাল। নিজেকে স্বাভাবিক করে পরক্ষণেই কথা পাল্টে বলল, আজ হেড অফিসে বোর্ড মিটিং আছে, তুমি কি যাচ্ছ? ফারিস নির্লিপ্তভাবে ছোট করে বলল, হুম। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ফারহানের চোখে মুখে চপলতা দেখা দিল। সে গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই ডেভিলের ব্যাপারে কি কিছু জানতে পেরেছো? কে এই পাইথন গ্যাংয়ের মাস্টারমাইন্ড? ডেভিলা নামটা শোনা মাত্রই ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার শান্ত চেহারা বদলে এক হিংস্র রূপ নিল। সে হাতের মুষ্টি শক্ত করে ডাইনিং টেবিলে সজোরে এক ঘুষি মারল। থরথর করে কেঁপে উঠল টেবিলের কাছ। ফারিস দাঁতে দাঁত চেপে গড় গড় করে বলল, তাকে আমি অত সহজে ছেড়ে দেব না ফারহান।
এই মেহরাজ ফারিসের সাথে টক্কর দেওয়ার ফল যে কতটা বিষাক্ত হতে পারে সেটা তাকে হারে মাসে টের পেতে হবে। সে জানে না সে কার লেজে পা দিয়েছে। অন্ধকার দুনিয়াটাই তার চেনা, কিন্তু আমি তাকে এমন এক নরক দেখাবো যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। I will make her life a living hell. ফারিসের এমন চেহারা দেখে ফারহান শুকনো ঢোক গিলল। হঠাৎ কিছু একটা মনে হতেই ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাঁ, সে না হয় পরে দেখে নিও, কিন্তু মানতেই হবে শি ইজ ফায়ার। কাল দুজনকে কি গোলটাই না খাওয়ালো, দুই চ্যাম্পিয়নকে নাজেহাল করে পুরো কুপকাত করে দিয়েছে। ফারহান চোখে মুখে দুষ্টুমি মাখা হাসি নিয়ে ফারিসের দিকে তাকালো। ফারিস এবার আর সহ্য করতে পারল না। প্লেটে খাবার রেখে মুখ বিকৃত করে ফারহানের দিকে তাকালো। সে ভালো করেই জানে ফারহান তাকে খেপানোর সুযোগ হাতছাড়া করবে না। ফারিস ধমকের স্বরে বলল, শাট আপ ইডিয়েট, চুপ কর, একটা শব্দ আর করবি না, আন্ডারস্ট্যান্ড? বলেই সে চেয়ার ছেড়ে উঠে পড়ল। গট গট করে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ফারহান তার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। তারপর একা একাই বিড়বিড় করে বলল, ডেভিলা যেই হোক, তোমাদের দুই দামড়াকে তো অন্তত জব্দ করেছে। সে হাত দিয়ে একটা স্যালুট দেওয়ার ভঙ্গি করে মনে মনে বলল, স্যালুট মেরিমা। আর যাই হোক, আমার ভাইটাকে হারানোর যে স্বপ্নটা আমি অনেকদিন ধরে দেখেছিলাম, তুই সেটা পূরণ করেছিস। বলেই সে শব্দ করে হেসে উঠল। মেহনুর নিজের গাড়ির কাছে এসে যখনই দরজা খুলতে যাবে ঠিক তখনই নেহানের কণ্ঠস্বর ভেসে এলো। নেহান কিছুটা দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, নূর, হুট করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? মেহনুর পেছনে ফিরে তাকালো। ঠোঁটে হালকা হাসির ঝুলিয়ে চোখের সানগ্লাসটা খুলল সে। তারপর নেহানের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল, কোনো কাজ করতে কি সবসময় কারণ লাগে? নেহান একটু গম্ভীর হয়ে বলল, আমি সেটা বলছি না। বস আমাদের ঢাকায় যে কারণে আনিয়েছেন তা না জেনে এই মুহূর্তে এই সিদ্ধান্ত কেন নিলি সেটা জানতে চাইছি। নেহানের কথায় মেহনুর এক চিলতে বাঁকা হাসল। আত্মবিশ্বাসের সাথে বলল, এসব চিন্তা তোকে করতে হবে না, আই উইল ম্যানেজ ব্রো। মেহনুর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসল। ইঞ্জিন স্টার্ট দিতেই ধুলো উড়িয়ে গাড়িটি তার অফিসের উদ্দেশ্যে চোখের পলকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মেহনুরের গাড়ি এসে থামল নুরালাস গ্রুপ অফ কোম্পানিজের হেড অফিসের সামনে। বিশালাকা কাচের তৈরি স্কাই স্ট্র্যাপার ভবনটি রোদে ঝিকমিক করছে। অফিসের ভেতরটা একদম রাজকীয়, সাদা মার্বেল পাথরের মেঝে, ঝকঝকে ঝাড়বাতি আর দেয়ালে আধুনিক সব গয়নার বড় বড় ফ্রেম করা ডিজাইন। আভিজাত্য যেন প্রতিটি কোণ থেকে ছুঁয়ে পড়ছে। মেহনুর গাড়ি থেকে নামতেই অফিসের প্রধান গেটে উপস্থিত সকল স্টাফ ও উচ্চপদস্থ কর্মকর্তারা শারীরিকভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। মেহনুরের প্রতিটি পদক্ষেপে মিশে আছে প্রচণ্ড আত্মবিশ্বাস আর আভিজাত্য। তার হিল জুতার শব্দে পুরো লবি যেন সজাগ হয়ে উঠল। তার পেছনে পেছনে ফাইল হাতে দ্রুত পায়ে হাঁটছে তার ব্যক্তিগত সহকারী ইয়াসিন। মেহনুর ভেতরে ঢোকা মাত্রই স্টাফরা সমস্বরে বলে উঠল, গুড মর্নিং ম্যাম, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। নুরেলাস গ্রুপে আপনাকে স্বাগতম। মেহনুর থামল না, তার চলার গতি এক মুহূর্তের জন্য কমল না। সে সানগ্লাসটা খুলে ইয়াসিনের দিকে বাড়িয়ে দিল। সবার দিকে একবারও সরাসরি না তাকিয়ে উচ্চস্বরে অথচ সংক্ষেপে বলল, ধন্যবাদ সবাইকে, এবার নিজ নিজ কাজে মন দিন। সোজা লিফটে উঠেই সে নিচের বিশাল কেবিনে গিয়ে ঢুকল। কেবিনে ঢুকেই সে তার রাজকীয় চেয়ারে বসলো এবং ইয়াসিনকে ইশারা করলো ডিপার্টমেন্টাল হেডদের ডাকার জন্য। কয়েক মিনিটের মধ্যেই সবাই কেবিনে এসে হাজির হলো। মেহনুর সবার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখে সেই চাউনি দেখে উপস্থিত সবাই কিছুটা কুঁকড়ে গেল। মেহনুর টেবিলের উপর দুই হাত রেখে গম্ভীর গলায় বলল, শুনুন সবাই, আগে এখানে কি হয়েছে বা কে কিভাবে সামলেছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আজ থেকে আমি দায়িত্ব নিচ্ছি। আমার কাজ এক চুল পরিমাণ হেরফের আমি সহ্য করব না। আগের কোনো গাফিলতি যেন নতুন করে আমার সামনে না আসে। গত কয়েক মাসে আপনারা কি কি কাজ করেছেন এবং সামনে কি প্ল্যান আছে তার সব ডিটেলস আমাকে এক্ষুনি বুঝিয়ে দেবেন। কাজ হবে নিখুঁত, নয়তো এই অফিসে আপনাদের জায়গা হবে না। ক্লিয়ার? উপস্থিত সবাই মাথা নিচু করে সায় দিল। মেহনুরের এই কঠোর রূপ দেখে তারা বুঝে গেল যে এবারের বস মোটেও সহজলভ্য কেউ নন। সবাই যখন কেবিন থেকে বের হতে চাচ্ছিল, মেহনুর তখন নিচের বিশাল লেদার চেয়ারে শরীরটা এলিয়ে দিল।
সায়েশ করে এক পায়ের ওপর অন্য পা তুলে বসলো। তার বসার ভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে চরম দাপট। দরজার কাছে পৌঁছানো কর্মকর্তাদের উদ্দেশ্য করে সে আবার বলল, আর একটা কথা, আমি মেয়ে আর বয়স কম বলে যারা আমাকে হালকাভাবে নেওয়ার চিন্তা করছেন তাদেরকে আগাম ওয়েলকাম জানিয়ে রাখছি। বলেই সে ঠোঁটের কোণে এক চেলতের রসময় অথচ রহস্যময় বাঁকা হাসি দিল। মেহনুরের এই কথাগুলো ঠিক কতটা ভারী ছিল তা বলা কঠিন, তবে উপস্থিত সবার গলা শুকিয়ে দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। কর্মকর্তাদের শিরদাঁড়া দিয়ে যেন একটা হিম শীতল স্রোত হয়ে গেল। তারা কোনো মতো মাথা নিচু করে দ্রুত কেবিন থেকে বেরিয়ে বাঁচল। মেহনুর এবার চেয়ারটা ঘুরিয়ে জানলার বাইরে ঢাকা শহরের দিকে তাকালো। তার চোখে এখন আগামীর কোনো বড় শিকার ধরার নেশা। বোর্ড মিটিংয়ের পরিবেশটা আজ অস্বাভাবিক থমথমে। কনফারেন্স রুমের মাঝখানে থাকা বিশাল ওভালাকৃতির কালো কাচের টেবিলটা ঘিরে বসে আছেন বর্তমান সময়ের প্রভাবশালী সব বিজনেস টাইকুনরা, সাথে বসে আছেন রাঘব বোয়াল সব শেয়ার হোল্ডাররা। কোহিনূর এটি একটি নেকলেস যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে দামি এবং আকাঙ্ক্ষিত প্রজেক্ট। আজ আলোচনার মূল কেন্দ্রবিন্দু কোহিনূর। এটি কেবল একটি নেকলেস নয়, এটি নোরেলাস গ্রুপের আভিজাত্য এবং অস্তিত্বের প্রতীক। আন্তর্জাতিক বাজারে এটি নিয়ে উন্মাদনা এতই বেশি যে এটি লঞ্চ করার আগেই কোম্পানিটির শেয়ারের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এই নেকলেস কালেকশনটি যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে দামি এবং আকাঙ্ক্ষিত প্রজেক্ট। আন্তর্জাতিক বাজারের লঞ্চ হওয়ার আগেই এর চাহিদা তুঙ্গে, আর সেই কারণেই এর নিরাপত্তা নিয়ে সবাই চিন্তিত। টেবিলের এক পাশে 30% শেয়ারের মালিক হিসেবে মেহনুর বসে আছে মূল আসনে। তার বাম পাশে 10% শেয়ারের মালিক মাহির এবং ডান পাশে বসে আরও 10% শেয়ারের মালিক ফারহান। ঠিক বিপরীত পাশে 50% শেয়ারের মালিক হিসেবে পাথরের মতো শক্ত মুখে বসে আছে মেহরাজ ফারিস। প্রথমে কোম্পানির চিফ ডিজাইনার এবং সিকিউরিটি হেড তাদের প্রেজেন্টেশন দিলেন। তারা জানালেন যে কোহিনূর প্রদর্শনী কেন্দ্রে পৌঁছানোর আগে তা ছিনতাই হওয়ার আশঙ্কা আছে। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে। তারপর আরও কয়েকজন সিনিয়র ডিজাইনার এবং প্রজেক্ট হেড কোহিনূর নিয়ে প্রেজেন্টেশন দিলেন। তারা জানালেন এর হীরা এবং পান্নার সূক্ষ্ম কাজ নিয়ে, তবে সবার কথার মূলে ছিল একটি ভয়, নিরাপত্তা। এত দামি সম্পদ হাতিয়ে নিতে আন্তর্জাতিক মাফিয়া বা প্রতিদ্বন্দ্বী শত্রুরা উৎপেতে আছে। মিটিং যখন মাঝপথে মাহিরের তখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে বড় একটা হাই তুলে পাশে বসা ফারহানকে কোনো দিয়ে গুঁতো দিয়ে ফিস করে বলল, ভাই, এই একটা হারের জন্য যে পরিমাণ সিকিউরিটির কথা বলেছে তাতে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এর দাম বেশি। আমার তো ঘুম পাচ্ছে রে। ফারহান চোখ মুখ বাঁকিয়ে ফারিসের দিকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, চুপ থাক শালা, ভাই দেখলে তোকে এখানেই পুঁতে ফেলবে। আর পারলে নিজের ফোন দেখ, আমিও তো গেম খেলছি। মাহির একটু ঝুঁকে ফারহানের ফোনের দিকে তাকালো, দেখলো সে ক্যান্ডি ক্রাশ গেম খেলছে। তা দেখে ঠোঁট কামড়ে হাসলো মাহির। ফারিস এবারের প্রেজেন্টেশনের প্রতিটি শব্দ শুনছে ঠিকই, কিন্তু তার তীক্ষ্ণ নজর মেহনুরের ওপর। মেহনুর যেভাবে হাত দিয়ে পেন ঘোরাচ্ছে আর স্লাইডগুলো খুঁটিয়ে দেখছে তা ফারিসকে ভাবিয়ে তুলছে। সবশেষে প্রেজেন্টারদের বিদায় জানিয়ে মেহনুর উঠে দাঁড়ালো। সে লেজার পয়েন্টারটা হাতে নিয়ে স্ক্রিনের গ্রাফের দিকে ইশারা করে দাপুটে গলায় বলতে শুরু করলো, আমাদের সিকিউরিটি টিম যে প্ল্যান দিয়েছে তা অত্যন্ত সেকেলে। আপনারা কেবল সিসিটিভি আর গার্ডসের কথা বলছেন, কিন্তু কোহিনূরের মতো প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন অদৃশ্য দেয়াল। যারা এটা হাতিয়ে নিতে চায় তারা আমাদের সিস্টেমের প্রতিটি লুপ হোল জানে। মেহনুর একটু থেমে ফারিসের চোখের দিকে তাকিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, কোহিনূর যখন ডিসপ্লেতে থাকবে তখন তার চারদিকে থাকবে লেজার গ্লিট এবং প্রেশার সেন্সর। এমনকি এর ওজন 1 গ্রাম করলেও পুরো হলরুম লকডাউন হয়ে যাবে, আর এর ডিজিটাল কোড প্রতি 10 মিনিট অন্তত চেঞ্জ হবে। ফারিস চেয়ারে আরাম করে হেলান দিয়ে বাঁকা হাসল। শান্ত কিন্তু গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে দিল, পরিকল্পনাটা বেশ ফিল্মি মনে হচ্ছে মিস মেহনুর, কিন্তু প্রযুক্তি যখন ফেল করবে, যদি হ্যাকাররা সিস্টেম হাইজ্যাক করে, তখন তো আপনার এই লেজার গ্রিড কেবল আলোকসজ্জার কাজ করবে। মেহনুর দমে যাওয়ার পাত্রী নয়। সেই টেবিলের ওপর ঝুঁকে পড়ে ফারিসের মুখোমুখি হয়ে বলল, সিস্টেম তখনই হ্যাক হয় মিস্টার ফারিস যখন তার নিয়ন্ত্রণ দুর্বল হাতে থাকে। আমি এই প্রজেক্টের নিরাপত্তার ব্যবস্থাকে পুরোপুরি ম্যানুয়াল এনক্রিপশনের আওতায় আনছি, যার মাস্টার কি
থাকবে কেবল আমার আর আপনার বায়োমেট্রিক চিপে। এখন বলুন, আপনি কি নিজের হাতে ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন? ফারিসের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। সে মেহনুরের এই সরাসরি চ্যালেঞ্জ উপভোগ করছে। সে নিচু স্বরে বলল, ইমপ্রেসিভ, কিন্তু মনে রাখবেন মিস মেহনুর, সবচাইতে বড় বিপদ ভেতর থেকেই আসে। আপনি কি নিশ্চিত আপনার এই রুমে বসে থাকা সবাই বিশ্বস্ত? মেহনুর এবার একটা বিজয়ের হাসি হাসল। সে সবার দিকে একবার নজর বুলিয়ে বলল, কে বিশ্বাসী আর কে বিশ্বাসঘাতক তা বের করার জন্য আমি আলাদা একটা ট্র্যাপ সেট করে রেখেছি। সেটা না হয় সময়ই বলে দেবে। আপাতত সবাই সচেতন থাকুন। কোহিনূর কেবল একটা গহনা নয়, এটি আমাদের জেদ, আর আমি হারতে শিখিনি।